কনস্টেবলকে 3 কাপ চা দিতে বলে মঈন আবারও ইনসি রাহর দিকে এক পলক দৃষ্টি দিল। তারপর ইহানের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের পরিবারের কিছু নির্দিষ্ট লোককে এতদিন অদ্ভুত ভাবতাম, এখন দেখছি সবই অদ্ভুত। ইনসি রাহ মহিনের এই কথাটায় মাথা তুলে একবার তাকালো। ইহান শুকনো গলায় জানতে চাই, আমি অদ্ভুত? তুমি সব থেকে বেশি অদ্ভুত ইহান। চা খেতে খেতে ইহান স্মিত হাসল। মঈন বলতে লাগলো, আমি ব্যক্তি ইহানকে চিনি, এই ভাই ইহানটা খুবই অদ্ভুত, পুরোটাই আমার চেনা ব্যক্তি ইহানের বিপরীত। ইহান এবারও জবাব না দিয়ে ম্লান হাসল। মঈন বলল, দুর্বল ক্ষমতার প্রতি? ঠিক দুর্বল না, আমার মনে হয় ওরা আমি ওরা। চায়ের কাপে চুমুক দেয় মঈন। বুঝলাম। আসলে সব সম্পর্কে অনুভূতি ব্যাপারে কোনো আইডিয়া নেই, বিকজ আই নেভার হ্যাড আ ফ্যামিলি। আমি খুব কম ফিল করতে পারছি তোমাদের ইউনো। একটু থেমে মঈন আবারও বলতে লাগলো, ইরফানের কথা আসে, ওনারা এখনো কেস ফাইল করেননি, তবে তোমরা যদি জামিন করিও নাও তাতে লাভ হবে না, সর্বোচ্চ 2 দিন বাইরে থাকতে পারবে। একটা লম্বা শ্বাস ফেলল ইহান। মুখমণ্ডল নিমেষেই পাংশু বর্ণের হয়ে গেল। মঈন তা দেখে বলতে লাগলো, কেন এতটা অধপতন কেন ইহান? মির্জাবারের ছেলেও তোমার ভাই, সামিন বাবা, ইলহাম আঙ্কেল, ইসমাম আঙ্কেল, এত সুন্দর একটা পরিবার, এতটা অধপতন কেন? ইহান হাত থেকে চায়ের কাপ রেখে বলল, অ্যারিস্টটলের ট্র্যাজেডির সংজ্ঞাটা মনে আছে? আচ্ছা, এজন্যই। অথবা আমার দিকটা আমি ক্লিয়ার করতে পারি। আমি না কখনো ভালো সোলজার ছিলাম, না কখনো ভালো অভিভাবক হয়ে উঠতে পেরেছি। আই ওয়াজ এ লুজার দেন অ্যান্ড স্টিল আই অ্যাম। প্রমাণিত হলো। ইনসি রাহ বিবর্ণ মুখ নিয়ে দাদানের দিকে তাকায়। দাদানের মলিন মুখটা তাকে ব্যথিত করে। মঈন সব প্রসঙ্গ পাল্টে বলল, আফসোস হয় চাকরিটা ছেড়ে? না, ভালো লাগছে। সবাই খুশি আমার সিদ্ধান্তে। আর তুমি? খুশি। দম বন্ধ লাগতো ওই ইনসিডেন্টের পরে, এখনো লাগে সময়ে অসময়ে। থামল মঈন। খানিক বাদে ইহানের মলিন মুখের দিকে তাকিয়ে বলল, ইরফানকে নিয়ে আমি কোনো হেল্প করতে পারবো না ইহান। আমার পেশাগত নীতি ছাড়াও ব্যক্তির জীবনে আমি কিছু নীতি মেনে চলি, তবে অ্যাজ এ ফ্রেন্ড আমি বলবো ওই ভদ্র মহিলাকে রিকোয়েস্ট করে দেখো কি হয়। যদি কিছু না হয় তবে ইরফানের রায়ের কাগজে সিল বসাতে আমার হাত কাঁপবে। এছাড়া আর কোনো সহমর্মিতা পাচ্ছে না আমার থেকে। আই এম রিয়েলি ভেরি সরি ডিয়ার ফ্রেন্ড। শূন্য দৃষ্টিতে ইহান তাকিয়ে আছে মঈনের দিকে। মস্তিষ্ক ফাঁপা লাগছে তার। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে বালক ইরফানের খিলখিল হাসি। চেঁচিয়ে বলা, দাদান এসো আমরা চোর পুলিশ খেলি, তুমি পুলিশ আমি চোর, পারলে আমাকে অ্যারেস্ট করো দাদান, আমাকে জেলে ঢুকাও। প্রণবীকে 2 চামচ স্যুপ খাইয়ে দিতে পেরেছে প্রেরণা। মেয়েটা কিছুই খেতে চাইছে না, শুধু চুপচাপ বসে থাকে। প্রেরণা প্রীতম মিস জেনি বহু চেষ্টা করেছে, একটু স্বাভাবিক কথা বলাতে পারছে না। এমন আতঙ্ক একটা রাতে পেল মেয়েটা। মনের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে প্রেরণা। গর্ব নয়, তবে প্রণবীর মতো ভুবন মোহিনী সুন্দরী তরুণী প্রেরণা আশেপাশে দেখে না। প্রেরণাও সুন্দরী, বয়স বাড়ার সাথে সাথে সেই সৌন্দর্যে ভাটা পড়েছে। দিনকে দিন চোখ ধাঁধানো সৌন্দর্য পাচ্ছে প্রণবী। এই অমায়িক লাবণ্যতায় পরিপূর্ণ মেয়েটার জীবনটা কত মলিন। যে সুযোগ পাচ্ছে মেয়েটাকে মলিন করে দিতে চাচ্ছে। কথাগুলো ভাবতেই হঠাৎ ইরফানের রাগি রাগি উগ্র চেহারাটা প্রেরণার চোখের সামনে ভেসে ওঠে। ঘৃণায় দাঁতে দাঁত চাপে প্রেরণা। প্রণবীকে রেখে প্রেরণা ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে চলে আসে। ইনায়া চুপচাপ বসে আছে সেখানে। মেয়েটা সেই সকাল থেকে খায়নি, বসে বসে ভেজা চোখ মুছছে বারবার। ওকে কিছুক্ষণ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে প্রেরণা নিজের ঘরে যেতে নিলেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই ভীষণ অবাক হয়ে যায়। প্রেরণা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। 12-13 জন ভদ্রলোক এবং ভদ্র মহিলা। প্রেরণা হতভম্ব হয়ে যায়। আপনারা কারা? সবার সামনে দাঁড়ানো ভেজা চোখ নিয়ে একজন ভদ্র মহিলা বললেন, আমি শিখা ভট্টাচার্য, ইরফানের বন্ধু অধরার মা। প্রেরণা ঠাই দাঁড়িয়ে রইল। ভেতর থেকে প্রীতম, ইনায়া, মিসেস জেনি এসে দাঁড়ায় সেখানে। ইনায়া ওনাদের প্রত্যেককে চেনে। ভীষণ রকম অবাক হয়ে বলে, আন্টি আঙ্কেল আপনারা?
সন্ধ্যা নাগাদ শান্তিনীরে ডক্টর এলো। বিকেল থেকে শেহার গায়ে জ্বর, প্রবল জ্বরে রীতিমতো কাঁপছে মেয়েটা। একটু পরপর শুধু জানতে চাইছে বাবা কেন আসছে না। শান্ত রওনা দিয়েছে ইতিমধ্যেই। শেহার ঘরে পড়ি আর ইসমাম বসে আছে শেহার মাথার কাছে। শামিন আলো নিস্তলায়, নিস্তব্ধতায় ছেয়ে আছে এত বড় বাড়িটা। খাওয়া দাওয়া হয়নি কারো। ইলহাম মির্জা গো ধরে বসে আছে, থানায় যাবে না, কোনো উকিল সে হায়ার করবে না। আলো বারবার ইহানকে কল করছে ওদিককার কথা জানতে। ইহান কলটা রিসিভ করছে না। ফোনটা রেখে আলো সোফাতে গা এলিয়ে দিয়ে দু চোখের পানি ছেড়ে দেয় নিশ্চুপ। কোনো শব্দ নেই তার কান্না। গোটা বাড়িটা আজ কেমন দমবন্ধ লাগছে, কেমন গুমোট হয়ে আছে চারিদিক। ছেলেটার কথা ভেবে বুকটা খা খা করছে। কানে বাজছে ছেলেটার খুনসুটি মাখানো কথাগুলো। অদ্রিতা, আলো, আমি তোমার শ্বশুর ইমতিয়াজ মির্জা বলছি। ডুকরে কেঁদে ওঠে আলো। পাগল ছেলেটা নিজের কত বড় সর্বনাশ করলো, এই আক্ষেপ শেষ হয়ে যাচ্ছে সে। স্বামীন এসে স্ত্রীর পাশে বসে কিছুক্ষণ দেখলো তাকে। একটা হাত কাঁধে রেখে নরম গলায় বলল, কেঁদো না, ইয়ান যাচ্ছে উকিলের সাথে কথা বলতে, তুমি যাও, ঋতিককে সামলাও। তক্ষুনি দোতলা থেকে ত্রস্ত পায়ে নেমে আসে ইলহাম মির্জা। আলোর দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলে, ভাবি, ঋতুকে দেখেছো? ও বাড়িতে কোথাও নেই। অ্যাডভোকেট রিমনের চেম্বারে দীর্ঘ সময় বসে আছে ইহান এবং এনসি রাহো। তাদের সামনে 2 কাপ কফি। সুপরিচিত ক্রিমিনাল লয়ার রিমন তালুকদার স্বভাবের দিক থেকে যতটা ধূর্ত ততটাই কৃপণ। লোকমুখে শোনা যায় উনি এতটাই কৃপণ যে একটা টি ব্যাগ 2 বার করে ব্যবহার করেন এই অতি বদ ভদ্রলোক। তবে উকিল হিসেবে পেশাদার এবং মেধাবী। ফাঁসির দড়ি থেকে আসামি বের করে আনা তার বাঁ হাতের খেল। সেই কৃপণ উকিল কখনোই মক্কেলকে 2 পয়সার চা খাওয়াতে ইচ্ছুক নয়। তবে তার এই মক্কেল তার কাছে বিশেষ, সোনার ডিম পাড়া হাঁস। মির্জারা সোনার ডিম পাড়া হাঁসই বটে। ইহান বারবার হাতঘড়িতে সময় দেখছিল। অ্যাডভোকেট রিমন তালুকদার হঠাৎ কেশে ইহান ইনশিরাহর দৃষ্টি আকর্ষণ করে। তারপর গোফে হাত বুলিয়ে বলে ওঠে, সবই বুঝলাম মিস্টার মির্জা। এখন আপনাকে খোলাখুলি আমি 5টা লাইন বলবো। এই 5 লাইন ব্যতীত আমার কিছু বলার নেই। আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। ইহান ইনশিরাহ নড়ে চড়ে বসে। কফির কাপে চুমুক বসিয়ে বেশ শব্দ করে কাপটা টেবিলে রেখে একদলা থুতু অ্যাস্ট্রেতে ফেলে রিমন। ইনশিরাহর গা গুলিয়ে উঠল এই দৃশ্য দেখে। রিমন বলতে লাগলো, আপনার ভাইয়ের বন্ধুদের 1 সপ্তাহে জামিন হবে। বাকি রইল আপনার ভাই। আমি প্রমাণ করে দেব আপনার ভাই একজন সম্পূর্ণ মানসিক রোগী। একেবারে টাটকা প্রমাণ দেব আদালতকে। আপনারা নাকি তেল মেখে ঘুমাবেন শুধু। আপনার ভাইকে কোর্ট থেকে সারিয়ে আনার দায়িত্ব আমার। কিছুদিন মেন্টাল হসপিটালে পড়ে থাকতে হবে আপনার ভাইকে, এই ধরুন সপ্তাহখানেক। তারপর ভাইকে একেবারে বিদেশ পাঠিয়ে দেবেন। একেবারে সুমুদ পরিকল্পনা। আপনারা 30 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ইহান তাকিয়ে আছে রিবনের দিকে। রিবন বলতে লাগলো, অত ভাবছেন কি? মির্জাদের পকেট ঝাড়া দিলে 30 লাখ টাকা এমনিই পড়ে যায়। যান, তবুও সময় দিলাম, ভাবুন। 30 লক্ষ টাকা এবং সপ্তাহখানেক পাগলের হাসপাতালে থাকার মানসিক প্রস্তুতি নিতে বলুন আপনার ভাইকে। যান। পেরুনার হাত কপালে ঠেকিয়ে ধরে কাঁদছে অধরার মা শিখা। হু হু করে কাঁদছে ভদ্র মহিলা। বুক ফাটা আর্তনাদ করে বলছে, মা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আউট অব দ্য সিটি। উকিলের সাথে কথা বলেও সাময়িক জামিন করাতে পারিনি। তুমি একটু দয়া করো একটু। পেরুনা নিশ্চুপ তাকিয়ে আছে অধরার মায়ের দিকে। তাকাই তার লিভিং রুমে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের দিকে। নিজেদের সন্তানের হয়ে আকুতি মিনতি করতে এসেছেন যারা। শিখা বলতে লাগলো, 2 দিন মেয়েটা লকআপে আটকে থাকবে মা। ওর 1 সপ্তাহ পর বিয়ে। 7 বছরের সম্পর্ক দুজনের। বিয়েটা ভেঙে যাবে মা। পেরুনা তখনও নিশ্চুপ। প্রীতম পাশে দাঁড়িয়ে আছে। সৌভিকের বাবা একজন বিশিষ্ট শিল্পপতি। সে বলতে লাগলো, মা, জাস্ট টেল মি, ক্ষতিপূরণ হিসাবে কি চাও? আমরা প্রস্তুত, সবাই প্রস্তুত। তুমি শুধু অ্যামাউন্টটা বলো। প্রেরণার চোখ কপালে তুলে ফেলল। হতবাগ হয়ে বলল, অ্যামাউন্ট? আঙ্কেল, একটা গোটা রাত মেয়েটা ভুগলো,
একটা ফাঁকা বাড়ি, কতগুলো ছেলে। ধরুন যদি গতকাল রাতে বিয়ে না হয়ে ভয়ঙ্কর কিছু ঘটতো আমার অসহায় বোনটার সাথে, তখনও অ্যামাউন্টের কথা বলতেন? বলুন। পেরুনার এই একটি কথাতে চুপ হয়ে যায় সবাই। শিখা তবুও কেঁদে বুক ভাসাচ্ছিল। পেরুনা একজন মায়ের অমন কান্না সহ্য করতে পারছিল না। সে প্রীতমের দিকে তাকায় একবার। প্রীতমও দ্বিধা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। শিখা হুট করে প্রেরণার পায়ে পড়ল। হতভম্ব পেরুনা লাফিয়ে 3 পা পিছিয়ে যায়, আবার এসে শিখাকে টেনে তোলে। দুহাতে শিখার বাহু ধরে উঁচু গলায় বলে, হচ্ছেটা কি আন্টি? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? একটু দয়া করো মা, একটু। আজীবন কৃতজ্ঞ থাকবো। প্রবল বেগে কাঁদতে কাঁদতে বলল শিখা। প্রেরণা কিছুক্ষণ ঘুরে ঘুরে দৃষ্টি ফেলল তার লিভিং রুমে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলা ও ভদ্রলোকদের দিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার ভেতর থেকে। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ক্লান্ত স্বরে অস্ফুটে বলল, আপনারা যান, কাল সকালে নিজেদের গুণধর বাচ্চাদের বুকে ফিরে পাবেন। 1 নম্বর আসামি রেখে বাকিদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিব আমি। যান যান প্লিজ, আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছি, দোহাই লাগে আপনারা যান। বিশ্রাম নেওয়া আর হয়ে ওঠে না প্রেরণার। সন্ধ্যার দিকে প্রণবীর কাছে গিয়ে একটু শুয়েছিল শুদ্ধকে নিয়ে। প্রেরণা ভেবেছে প্রণবীর সামনে শুদ্ধর সাথে খুনসুটি করলে যদি একটু মেয়েটা সাড়া দেয়। প্রীতম বেরিয়েছিল তখন প্রণবীর পছন্দের পেস্ট্রি আনতে। প্রেরণার ফোনে কল এলো সাব্বিরের। এত ঝামেলায় প্রেরণা ভুলেই বসেছিল রেস্তোরাঁর কথা। সাব্বিরকে বলেছিল দালান দেখতে। কলটা রিসিভ করতেই সাব্বির বলে, ম্যাম, গুড নিউজ। 2টা অপশন পেলাম, জিলবাড়ির নিউ টাউন মলের 9th ফ্লোর আর রিভানার 10th ফ্লোর। মেজাজ বিগড়ালো প্রেরণার। চেঁচিয়ে উঠল সাব্বিরের ওপর, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড সাব্বির? টা ভাতের হোটেল আমার। কোন আহামক রিভানার 10 তলায় আর নিউ টাউনের 9 তলায় গিয়ে ভাত খাবে? মাছি উড়বে আমার হোটেলে সাব্বির। তোমাকে গ্রাউন্ড ফ্লোর দেখতে বলা হয়েছে, বাণিজ্যিক এরিয়ায়, আর তুমি 9 তলা 10 তলা করছো? ভাই এত জ্বালিও না আমাকে। তোমরা সবার মতো আমি ছাদ থেকে লাফ দিব, তবে একটু আমার প্রতি সদয় হও, একটু মন দিয়ে আমার কথা শুনবে, সে অনুযায়ী কাজ করবে। 2 দিনের মধ্যে একটা ব্যবস্থা করো, নয়তো মহাসড়কের পাশে ছাপড়া দিয়ে হোটেল খুলবো। পরে করো সেই হোটেলের ম্যানেজারগিরি, ইউ ইডিয়েট। চেঁচিয়ে কথাগুলো শেষ করে হাঁপাচ্ছে প্রেরণা। ফোনের ওপাশে সাব্বির চুপসে গেল। ভীত কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাম, রাখছি। ফোন কেটে ধপ করে বিছানায় বসে পড়ল প্রেরণা। এশার আজান শেষ হবার সাথে সাথে কলিং বেল বেজে উঠল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে প্রেরণা গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে ঋতু। এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেরণা ঋতুর দিকে। অস্পষ্ট বিড়বিড়ালো, আন্টি আপনি? বলেই সময় নিতে পারল না প্রেরণা। ঋতু ভেতরে ঢুকে আচমকা প্রেরণার হাত দুটো আগলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। এমনভাবে কাঁদছে ভদ্রমহিলা, প্রেরণার অ্যাপার্টমেন্টের দেওয়ালে আওয়াজ বাড়ি খেয়ে গুমোট হয়ে উঠেছে পুরো অ্যাপার্টমেন্ট। ক্লান্ত প্রেরণা ক্রন্দনরত ঋতুর দিকে তাকিয়ে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে। মুহূর্তেই দ্বিগুণ ঘৃণা বেড়ে যায় ইরফানের প্রতি। কত বড় বাড়ির বউ, রাজার ঘরের রানী বলা চলে ভদ্রমহিলাকে। ছেলের অপকর্মের দরুন কতটা ভুগছেন। প্রেরণার মতো তুচ্ছ মেয়ের হাত ধরে আকুতি বিনতি করছেন। শুকনো মুখটা নিয়ে প্রেরণা তাকিয়ে থাকে ঋতুর দিকে। শুকনো মুখ নিয়ে প্রেরণা তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু একটু দম নিল, অস্ফুটে আওড়ালো, আমার ছেলেটাকে ক্ষমা করো মা। ঋতুর একটা হাত ধরল প্রেরণা। এখন কথা বলার মতো শক্তিও নেই তার গায়ে। ঋতুকে টানতে টানতে নিয়ে সোফায় বসালো। বিনম্র স্বরে বলল, বসুন আন্টি, শান্ত হন। ঋতু শান্ত হয় না, কান্নার বেগে শরীর কাঁপছে। আবারও প্রেরণার হাত দুটো ধরে বলে, ওকে তোমাদের ত্রিসীমানায় আসতে দেব না মা। তুমি একটু সদয় হও, আমার প্রতি হও। আন্টি কেন এমন অন্যায় আবদার করছেন? আপনি না মেয়ে, আপনি বুঝতে পারছেন না আমাদের কোথায় লেগেছে? আন্টি সারা রাত আমার বোনটাকে আটকে রেখেছে, মানসিক টর্চার করেছে। সব মানি মা, কিন্তু আমার মায়ের মন যে মানছে না। ছেলেকে ওভাবে দেখতে পারবো না, আমি মরে যাব।
প্রেরণা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, চুপ করুন আন্টি, শান্ত হন। এটা হয় না, এত বড় ক্রাইমের শাস্তি ওকে পেতেই হবে। ঋতুর কান্না আর নিতে পারছে না প্রেরণা। ভীষণ যন্ত্রণা হচ্ছে মাথায়, আর ভালো লাগছে না এসব কিছু। ঋতু পুনর্বার বলে ওঠে, কি ক্ষমা করো, ওকে রিভেবে পাঠিয়ে দেব মা। কখনো তোমাদের পরিবারের কোনো ক্ষতিও করবে না। কিছুক্ষণ নিশ্চুপ ঋতুকে দেখে প্রেরণা বরফ ঠান্ডা গলায় বলে ওঠে, এটা অনেক আগে করার ছিল আমাদের আন্টি। না আমার বোনটা ভুগতো, না আপনারা ভুগতেন। কিভাবে মা, তুমিই বলো কিভাবে করতাম। একসাথে বাড়ির 4টা বাচ্চা বড় হলো, একই পরিবেশে, একই শিক্ষায়। ওর রাগটা ছিল বেশি, কিন্তু পরিবারের প্রতিটা সদস্যের প্রতি ওর খেয়াল দেখে কিভাবে বুঝতাম এই ছেলে এমন কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করে বসবে একদিন। বোনেদের ব্যথায় কাঁদে, ভাইয়ের কিছু হলে জান বের করে দেয়। প্রতিটা সম্পর্ক নিখুঁত ভাবে বহন করা ছেলেটা কিছু ত্রুটির দরুন রিহেবে দিয়ে দেওয়া আদৌ সম্ভব একটা পরিবারের পক্ষে? পারে কেউ মা? সেই তো, তখন সম্ভব ছিল না, আজ সম্ভব হলো। প্রতিটা সম্পর্কে নাকি নিখুঁতভাবে বহন করে আপনার ছেলে, অথচ বিয়ের মতো একটা সম্পর্ক নিয়ে তামাশা করে দিল গুন্ডাদের মতো, শুধুমাত্র প্রীতমের থেকে শোধ তুলতে। কথাটা শেষ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় প্রেরণা। তারপর উঠে দাঁড়িয়ে ঋতুর হাত ধরে টেনে নিয়ে যায় প্রণমীর ঘরে। ততক্ষণে প্রণমী ঘুমিয়ে গিয়েছে। গায়ে একটা লাল রঙের একটা ফ্রক, তার চুলে দুটো বেনি করে দিয়েছে বিষ-চেনি। ঋতু দেখছে ঘুমন্ত প্রণমীকে। প্রেরণা বলল, সাজ পোশাক দেখে একেবারে বাচ্চা একটা মেয়ে মনে হচ্ছে না আন্টি? ওর বয়স 18, তবুও কিন্তু ও বাচ্চাই। পৃথিবীটাকে চোখেও বেশি দেখেনি, অনুভব করেনি নিজের মন দিয়ে। নিজের ভেতরে গুটিয়ে থাকে মেয়েটা, সারাক্ষণ শুধু ছটপট করে একটু সবার মতো করে বাঁচতে, কিন্তু তা তো সম্ভব না। জানেন, বেশ ভালো গান করে আমার বোন। ওর দুনিয়া বলতে এটুকুই। কেউ ওর গানের একটু প্রশংসা করলে কি যে ভীষণ খুশি হয়। ওর জীবনে আছেই বা কি এটুকু ছাড়া খুশি হওয়ার? আমি আর প্রীতম তো তবুও বাবা আর মাকে দেখেছি, ওর তো ওনাদের স্মৃতিও নেই। এতটুকু বয়সে মেয়েটা এতিম হয়েছে, 6 বছর বয়সে পুরুষের নৃশংস রূপ দেখেছে, তবু এই বাচ্চা মেয়েটা এ পর্যন্ত এসেছে। আপনি এখন বলুন আন্টি, মন থেকে বলবেন কিন্তু, দোহাই লাগে আপনার ছেলে কি ক্ষমার যোগ্য? আন্টিও দেখলো না মেয়েটা অন্ধ, অসুস্থ, একটা বাচ্চা বয়সী মেয়ে। দেখলো না আপনার ছেলে এত রাগ, এত ক্রোধ আমাদের উপর? প্রেরণার গলা কাঁপে বলতে গিয়ে। ইনায়া এসে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, দেখছে ননদ আর মেজমাকে। ঋতু কাঁদছে। প্রেরণা আবারও বলে, বলুন আন্টি, আপনার ছেলে কি ক্ষমার যোগ্য? একটা মেয়ে হয়ে যদি আপনি অপকটে বলতে পারেন, আমি এক্ষুনি গিয়ে ইরফানের নামে কমপ্লেন তুলে নিব। নিজে দাঁড়িয়ে থেকে ওকে বের করব লকআপ থেকে। দৃঢ়তা প্রেরণার কণ্ঠে। ঋতু কিছু বলতে পারছে না, তার যে কিছু করার নেই, শুধু মুখে আঁচল চেপে কাঁদছে। প্রেরণার ভীষণ মায়া লাগছে ঋতুর জন্য। এক হাতে আগলে ধরল সান্ত্বনা দিতে। একটু দম নিয়ে ঋতু বলে, একটা মেয়ে আসেনি প্রেরণা, একজন মা এসেছে, ব্যক্তিত্বহীনা মা, যে মায়ের কোনো আদর্শ নেই, শুধু বুক পড়ে সন্তানের জন্য যার। আর কথা বলতে পারছে না ঋতু, হাঁপাচ্ছে। প্রেরণা ঋতুকে ধরে রেখে ইনায়ার দিকে তাকিয়ে বলে, পানি নিয়ে আসো। ইনায়া ছুটে যায় পানি আনতে। প্রেরণা ঋতুর দিকে তাকিয়ে চমকে ওঠে এবার। ঋতু টলছে, কেমন অদ্ভুত মুখভঙ্গি। প্রেরণা উৎকণ্ঠা নিয়ে বলে, আন্টি ঠিক আছেন আন্টি? ঋতু আর কিছু বলতে পারল না, প্রেরণার গায়ে ঢলে পড়ল। ইহান ইলহামের কল পেয়ে ইনশিরাহকে নিয়ে উকিলের চেম্বার থেকে বেরিয়েছে। বারবার ঋতুর নাম্বারে কল করেও ঋতুকে পেল না ইহান। একটার পর একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুরছে সে, তার উপর মাম্মার দুশ্চিন্তা। ওদিকে আগামীকাল থেকে পার্টির সম্মেলন, সে না হয় বাকিরা সামলে নেবে, এটুকু ভরসা।
ইনসি রাহুকে নিয়ে ইহান বাড়িতে ফিরছিল রাত 10টার দিকে। শেষবার গিয়েছিল থানায়ও ভাইকে দেখতে। পথিমধ্যেই ফোনে কল এলো প্রীতমের। ঋতুর খবর পেয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ইনসি রাহু আর ইহান ছুটে গেল প্রেরণার অ্যাপার্টমেন্টে। অচেতন ঋতুর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল প্রেরণা। ইনায়া হাতে পায়ে মাসাজ করছে। স্ট্রেস নিতে না পেরে এমনটা হয়েছে খুব সম্ভবত। মিস জেনি তার টোটকা এনে প্রেরণার হাতে দেয়। প্রেরণা সেটা ঋতুর মাথায় লাগিয়ে মৃদু আওয়াজে ডাকে, আন্টি শুনতে পাচ্ছেন আন্টি? প্রীতম অদূরেই শুকনো মুখে বসে আছে। একবার ঋতুকে দেখছে, একবার ইনায়াকে। ঋতুর জ্ঞান ফিরে আসার আগেই ইহান আর ইনসি রাহু এলো। প্রেরণার সাথে ইহান ইরফানের হয়ে কোনো অনুরোধ করলো না, তার বাঁধল খুব। শুধু গম্ভীর কণ্ঠে মাম্মাকে বলল, বাচ্চামো করছো, চলো। প্রেরণা চেয়ে চেয়ে দেখল তাকে। ইহান শুকনো মুখে বলল, আসছি। ঋতু নিস্তেজ হয়েছিল বাকিটা সময়। শুধু শেষ বারের মতো প্রেরণার চোখের দিকে আকুতি নিয়ে তাকালো। প্রেরণা অমন অসহায় দৃষ্টির দিকে চেয়ে থাকতে পারল না বেশিক্ষণ। চোখ নামিয়ে নির্লিপ্ত হয়ে থাকলো মেয়েটা। মনে পড়ে দোলাচল শুরু হলো প্রেরণার। ভীষণ বাজে অবস্থা সেখানে। রাত তখন 12:39। ক্লায়েন্টদের জমে থাকা কাজগুলো সম্পূর্ণ করে প্রীতম উঠে দাঁড়ায়। বিয়ের পরের দিনই রুম থেকে তার কম্পিউটার সরিয়ে গেস্ট রুমটাকে তার ওয়ার্কিং রুম করেছে। বেশি রাত জেগে কাজ করতে হয় প্রীতমের। ইনুর ঘুমের অসুবিধে হয় তাই। লিভিং রুমের বাতি জ্বলছে, জ্বলছে প্রণবীর ঘরের বাতিও। নিশ্চয়ই আপু জেগে আছে সেখানে। প্রীতম গেল না আর ওই দিকটায়। সোজা রুমে ঢুকে দেখলো ইনু তখনও জেগে আছে। চুপচাপ শুয়ে আছে সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে। দরজা বন্ধ করে বাতি নিভিয়ে চশমা খুলে রেখে বেডসাইড ল্যাম্প জ্বেলে প্রীতম শুয়ে পড়ল বিছানায়। ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখলো। ইনায়া নিশ্চুপ। প্রীতম ওকে দেখতেই থাকলো। ভীষণ মায়া লাগলো মেয়েটির প্রতি। সারাদিনে কম ধকল যায়নি মেয়েটির ওপর থেকে। এর পিছনে ছোটাছুটি, ওকে সামলানো, তার খেয়াল রাখা, রান্না দেখা, সবাইকে খাওয়ানো, শুদ্ধকে দেখভাল করা, প্রণমীর যত্ন, আরও কত কি। বড়লোকের দুলালি কখনো এত কাজ করেছে কিনা, এত এত দায়িত্ব পালন করেছে কিনা সন্দেহ। এই নরম হাতে কত কি করেছে আজ। প্রীতম এগিয়ে গেল ইনায়ার কাছে। এক হাতে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ইনায়ার ঘাড়ে মুখ গুজে দিল এবং ওভাবেই থাকলো কিছু সময়। তারপর অস্ফুটে বলল, শরীর খারাপ লাগছে? নির্লিপ্তে ইনায়া কোনো জবাব দেয় না, তার কোনো নড়চড় নেই। প্রীতম মাথা তুলে ইনায়ার দিকে তাকালো। কয়েক পলক তাকে দেখে প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে ইনায়ার কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, ইনু লিসেন, আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তির কারণে আমাদের দুজনের মধ্যে কোনো মান অভিমান আসুক বা দূরত্ব বাড়ুক। এমন দিন দেখার জন্য আমি সেদিন পাগলামি করিনি। এতটা ঠুনকো নয় আমাদের সম্পর্ক, আশা করি। বাকিটা তোমার বিবেচনা। ইনায়া তাকালো প্রীতমের দিকে। পরপর ফুপিয়ে উঠে গলা জড়িয়ে ধরলো প্রীতমের। আকুতি নিয়ে বলতে লাগলো, প্লিজ প্রীতম, একটু নরম হও। মেজমাকে দেখলে আজ কি করে পারছো তুমি আর আপু এত কঠোর হতে? প্রীতম ইনায়ার হাত সরিয়ে দিয়ে উঠে বসলো ইনায়াও। কাঁদছে সে। প্রীতম বলল, তুমি এত অবুঝ তো নও ইনায়া, একটা অন্যায় আবদার করছো। মানছি অন্যায় আবদার, তাই তো বলছি বারবার, প্লিজ এবারের মতো মাফ করে দাও। বড় বাবা বলেছি রিহাবে পাঠিয়ে দেবে। ইনু সেটা পরের ব্যাপার, কিন্তু এখনো শাস্তি পাবে না। ইনু কাল রাতে বিয়ে না হয়ে যদি অন্য কিছু হতো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া একটা মেয়েকে একা পেলে একজন পুরুষের মাথাতে কত ধরনের চিন্তা আসে? নাকি তুমি অবুঝ? ইনায়া হতবাক হয়ে তাকিয়ে রয় প্রীতমের দিকে। তারপর বলে, কি হতে পারতো সেটা জানতে চাই না প্রীতম, কি হয়েছে সেটা বলতে চাই। প্রণামী সেভ আছে এবং দাদান শাস্তি পেলে ওর কিছুই হবে না, তাই না? তাই বলে শাস্তি দেব না? ক্ষমার ওপরে আর কিছু থাকে প্রীতম? দয়া চাইছি তো। দাদানকে সরিয়ে নেবে শহর থেকে বড় দাদান। প্রণামীর ধারে কাছেও ঘেসবে না সে। প্রীতম চুপ করে বসে রইল। ইনায়া বলতে লাগলো, তুমিও তো আমার সাথে মিথ্যাচার করেছিলে, আমি শাস্তি দিতে পারতাম না? আমি তো ক্ষমা করেছি, কারণ সুযোগ দিয়েছি তোমাকে। দাদানকেও একটা সুযোগ দাও। প্রীতম হতভম্ব হয়ে বলল, দুটো জিনিস এক ইনু।
ইনায়া চুপ হয়ে রইল। আচমকা ভীষণ রাগ উঠে গেল প্রীতমের। প্রীতম উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে হাত বাড়িয়ে ফ্লাওয়ার পটটা ছুঁড়ে মারল মেঝেতে। টুকরো টুকরো হয়ে ভেঙে গেল তা। ইনায়া কেঁপে উঠল। প্রীতম ধমকে বলতে লাগলো, মানে কি আক্ষেপ হচ্ছে আমাকে ক্ষমা করে? মানে আমাদের ভাই বোনদের থেকে আশা করবে আমরা যেন ক্ষমাই করতে থাকি শুধু, আর তোমরা ভাই বোনেরা ক্ষমা করে সেটা নিয়ে 3 বেলা খোটা দিতে ভুলবে না। আমি এমনটা বোঝাতে চাইনি প্রীতম। প্রীতম একটা লম্বা শ্বাস ফেলল। কথায় কথা বাড়বে, ঝগড়া হবে, আর ওই অবুঝ মেয়েটা অযথা সেটাকে টেনে নিয়ে যাবে বহুদূর। নিজেকে নিয়ন্ত্রণ করে প্রীতম ত্রস্ত পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। ইনায়া কিছু সময় তাকে দেখে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল বিছানাতে। সময় গড়ায়। একটু বাদে প্রেরণার মেসেজ আসে প্রীতমের ফোনে। ভাই একটু প্রণামীর ঘরে আয়। প্রণবীর মাথার কাছে বসে আছে প্রেরণা। ঘুম আসছে না দু চোখে। প্রীতম ঘরে ঢুকে বলল, কি ঘুমাচ্ছ না কেন? এদিকে আয়, কথা বলিস না। ঘুমন্ত প্রণবীর মাথায় হাত বুলিয়ে প্রেরণা ব্যালকনিতে গেল। প্রীতমও গিয়ে আপুর পাশে দাঁড়ায়। কিছু সময়ের নীরবতার পরে প্রেরণা প্রীতমকে বলল, কিরে, তোর সংসারে আগুন লেগেছে নাকি? প্রীতম চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বকাঝকা করিস না, ছোট মানুষ, আর তাছাড়া ওর জায়গায় আমি হলে এভাবেই করতাম। একটু থেমে প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকায়। বরফ ঠান্ডা গলায় বলে, সব দেখলি শুনলি, বোধহয় ভাবলিও, এখন তোর মত দে। প্রীতম কিছুটা সময় নেয়। ঘাড় ঘুরিয়ে রুমের ভিতরে ঘুমন্ত প্রণবীর মুখের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নেয়। তারপর আস্তে ধীরে বলে, কমপ্লেন তুলে নাও আপু, আমি ক্লান্ত, আর কিছু বলতে পারছি না। দুই ভাই বোন একই সাথে দীর্ঘশ্বাস ফেলে। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কাল যাবি আমার সাথে? মাথা খারাপ? আমি ওই উন্মাদটাকে দেখতে চাই না আর ইহো জনমে। আপু পুরোই সাইকোপ্যাথ। আবার আমাকে দেখলে বলবে, এই তুই আমাকে দয়া করে কমপ্লেন তুলে নিয়েছিস ব্লাডি বাস্টার্ড। তোর সাহস কিভাবে হয় আমাকে দয়া করার, রোড সাইড রাস্কেল। অবিকল ইরফানকে নকল করে বলল প্রীতম। প্রেরণা এত এত দুঃখ, হতাশা আর মন খারাপের মধ্যেও হেসে ফেলল প্রীতমের কথা শুনে। হাসল প্রীতমও। দুই ভাই বোন ইরফানকে নিয়ে কিছুক্ষণ হেসে নেয়। হঠাৎ করে প্রীতম কণ্ঠস্বর চারপরনায় গম্ভীর করে বলে, একটা সিদ্ধান্ত নিয়েছি আপু। কি? প্রণকে আর ইনুকে নিয়ে আমি এই শহর থেকে চলে যাব। তুমি শুদ্ধ কিনে থাকতে পারবে না। অস্ট্রেলিয়ায় চাকরিটা কনফার্ম হলে বউ আর বোনকে নিয়ে সেখানে সেটেল হব পরে। প্রেরণা তাকিয়ে আছে ভাইয়ের দিকে, নিচু গলায় বলল, ইনায়া মানবে? স্বামীর সিদ্ধান্তকে যদি সমর্থন নাই করতে পারলো তাহলে আমার কিছুই বলার নেই আপু। ও যা চাইছে সেটা তো আমি করছি। প্রেরণা চুপ করে রয়। প্রীতম আর কোনো কথা না বাড়িয়ে বলল, যাই বউকে তার ইনোসেন্ট কিউট পিউট সহজ সরল ভাইয়ের খবরটা দিয়ে আসি, নয়তো আজ কেঁদে কেঁদে রোম সাগর বানিয়ে ফেলবে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে প্রেরণা বলল, তোর আচরণ অবিকল ড্যাডের মতো। প্রীতম ম্ল্যান হেসে নিজের ঘরের দিকে গেল। ঘরে ঢুকে এসে রীতিমতো অবাক। ইনায়া ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছে। হতভম্ব হয়ে প্রীতম বলে, এসব কি? ইনায়া কাঁদছে আর জামা কাপড় গোছাচ্ছে। সে চলে যাবে। প্রীতমের ভীষণ রাগ উঠলেও রাগটাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় ইনায়ার কাছে। নম্র স্বরে বলল, ধমকেছি বলে রাগ করেছো? এজন্য চলে যাবে ছেড়ে? আচ্ছা, সে না হয় সকালে যাবে, তার আগে আমার একটা কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, বুঝলে? তুমি ঠান্ডা মাথায় কথা হচ্ছিল তখন। তুমি কিভাবে পারলে ফুলদানি ভাঙতে? এই সত্যি করে বলো তো, তুমি তখন ওই ফুলদানি দিয়ে আমাকে মারতেও চেয়েছিলে, তাই না? নাকি কান্নার প্রীতমের মাথাটা ঝিমঝিম করছে এমনিতেই, তার উপর এই সমস্ত কথা। প্রীতমের ইচ্ছে করছে 8 তলা থেকে লাফ দিতে। সে বহু কষ্টে পুনরায় নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাখে। নরম হয়ে বলে, আগে আমার একটা কথা শোনো ইনু। ইনায়া কত কথা শুনল না। ব্যাগ গুছিয়ে বালিশ নিয়ে ঘর থেকে বের হতে গেলে প্রীতম ওর হাত টেনে ধরল। কোথায় যাচ্ছ? আপুর ঘরে শুতে যাচ্ছি, শোবো না আমি তোমার সাথে? প্রীতমকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল ইনায়া। প্রীতম চুপচাপ বসে রইল। এ কোন মহা বিপদে পড়ল সে। প্রেরণা ইনায়াকে দেখে অবাক হয়ে বলল, তুমি?
আপনার সাথে ঘুমাবো আপু। কাঁদতে কাঁদতে বলে বালিশটা বিছানায় রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল ইনায়া। প্রেরণাকে কিছু বলতে না দিয়ে প্রেরণা বুঝতে পারল আগুন ভালোভাবে লেগেছে, তবে পানি ঢালার মতো শক্তি নেই তার এখন। তার এমার্জেন্সি ঘুমের প্রয়োজন, আর চলছে না তার শরীর। এসব সকালে দেখবে। কথা না বাড়িয়ে সেও বিছানায় শুয়ে পড়ল চুপচাপ। কিছুক্ষণ বাদে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। রাত 3টে পেরিয়ে গিয়েছে, অথচ ইনায়ার চোখে ঘুম এলো না। তবে ভীষণ পানির তেষ্টা পেল। উঠে বসে ঘরের কোথাও পানির অস্তিত্ব দেখল না। বিছানা থেকে নেমে এসে দরজা খুলে ডাইনিং রুমের দিকে যেতে থাকে পা টিপে টিপে। ওই লোকটা ঘুমায়নি, ইনায়া জানে। তার সামনে পড়তে মন চাইছে না ইনায়ার। নিঃশব্দে পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতেই আটকে উঠল ইনায়া। প্রীতম চাপটে ধরেছে তাকে পেছন থেকে। হুট ছটফট করছে ইনায়া। প্রীতম বলল, এখন কোথায় পালাবে? রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়েছে দুজনের মধ্যে। ইনায়া ক্লান্ত হয়ে বলল, ছাড়ো, নয়তো চেঁচাবো আমি। আপু! মুখ চেপে ধরল প্রীতম ইনায়ার। দাঁতে দাঁত চেপে বলল, রুমে চলো বলছি। ইনায়া নিজের মুখের উপর থেকে প্রীতমের হাত সরিয়ে ঘন ঘন শ্বাস ফেলল। কিছুক্ষণ রেগে মেগে বলল, ডাকাতের মতো মারছো কেন? কিডন্যাপ করছি বউকে, রুমে চলো। যাব না আমি। ওর মুখটা আবারও চেপে ধরল। প্রীতম টানতে টানতে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলছে, প্রাণপ্রিয় ভাইয়ের রাগ থাকবে, সেটা জায়েজ। আর আমি রাগ করলে ছেড়ে যাওয়ার হুমকি? হ্যাঁ, ভাই কাউকে কিডন্যাপ করলে 7 খুন মাফ, আর আমি উল্টো পাল্টা কিছু করলেই তোমাদের সব কটা ভাই বোনের খুব ফাটে, তাই না? রুমে চলো, বোঝাচ্ছি তোমাকে। আজ হঠাৎ করেই বাসে উঠতে ইচ্ছে করলো প্রেরণার। সচরাচর স্কুটিতে যাতায়াত করলেও এই রুটের এই 3 তলা বিশিষ্ট বাসে চড়তে প্রেরণা মুখিয়ে থাকে। বাচ্চাদেরও মতো আনন্দ পায় সে। মোট 7টাই বাস রয়েছে এই রুটে। প্রেরণা স্পেশাল প্যাসেঞ্জার কার্ড বানিয়ে রেখেছিল, এতে বিল কিছুটা কম দিয়ে পারা যায়। প্রেরণা একটু হিসেবে গোছের মহিলা কিনা। হাতের ফোনটাতে বারবার সময় দেখছে সে। থানায় গিয়ে যা করার করে রেস্তোরাঁয় যেতে হবে। হঠাৎ পায়ের কাছে একটা বল জাতীয় বস্তু এসে থামল। প্রেরণা সেটা তুলে হাতে নিয়ে পাশে ফিরে তাকিয়ে দেখল দুজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক আর ভদ্রমহিলা তার দিকেই তাকিয়ে আছে। অমায়িক চেহারায়, ঠোঁটে অমায়িক হাসি লেপ্টে আছে দুজনের। প্রেরণা মুচকি হাসল, বলল, এটা আপনাদের আঙ্কেল? লোকটা খুব বিনয়ী সুরে বলল, ইয়াহো ইয়াং লেডি, এটা দিয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করলাম। কোথায় হারিয়ে গিয়েছিলে? এত ডাকছে আমরা দুজন, দেখছিলেই না। আসলে হয়েছে কি, আমার ওয়াইফ বলল তোমাকে সে মুখ চেনে। তুমি কি কাঞ্চন পার্ক রোডে কখনো যাও? কি আঙ্কেল? প্রায়শই। কেন বলুন তো? লোকটার পাশের ভদ্র মহিলা বলে ওঠে, ঠিক ধরেছি, তুমি সেই না যে আমার পার্স তুলে দিয়েছিলে ড্রেন থেকে, আমাকে ফার্স্ট এড করে দিয়েছিলে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন রোডে। প্রেরণার মনে পড়ে গেল একদিন এক ভদ্র মহিলাকে সে সাহায্য করেছিল। রাজনৈতিক দুটো দলের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ফেসে গিয়েছিলেন ভদ্র মহিলা। প্রেরণা বলল, জি আন্টি, মনে পড়েছে, আমি প্রেরণা আহসান। লোকটা অমায়িক হেসে জবাব দিল, নাইস ডে মিটিং ইউ প্রেরণা। আমরা তো রাউন্ড আপ করিম খান অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ মৃদুলা উর্বি। প্রেরণা আবারও বিনয়ী হাসল। ভদ্র মহিলা বলতে লাগলেন, তোমাকে সেদিন একটা ধন্যবাদ দেওয়ার জন্য কত খুঁজলাম, ভিড়ের মাঝে কোথায় হারিয়ে গিয়েছিলে। মেয়ে, তুমি বড্ড উপকার করেছিলে সেই দিন। টুয়ার্ডস এনি সিনিয়র পারসন আন্টি, মেনশন নট। প্রেরণার স্টপেজে বাস থামল, সাইরেন বেজে উঠল। ভদ্রলোক আর ভদ্রমহিলা হাত নাড়িয়ে বিদায় জানায় প্রেরণাকে। বাস চলতে শুরু করলেও প্রেরণা কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো। জীবনের চলতি পথে কত শুধু আগন্তুকের দেখা মিলে যায় কিছু মুহূর্তের জন্যে, সেটাই ভাবল প্রেরণা। মঈনের কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় প্রেরণা। কনস্টেবল পাশ থেকে চলে গেলে সে দরজার বাইরে দাঁড়িয়েই নিচু গলায় মঈনকে বলে, স্যার আসবো? মঈন বিনম্র স্বরে বলল, জি আসুন। প্রেরণা ভিতরে ঢুকলে মঈন বসতে বলল তাকে। প্রেরণা বসতেই মঈন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দেখল প্রেরণাকে। অতিরিক্ত হয়ে জানতে চাইল, আপনার বোন কেমন আছে?
জি কিছুটা ভালো, জি। মঈন কিছু সময় চুপ থেকে বলল। তো ফাইনালি কমপ্লেন তুলে নিলেন? মঈন নড়ে চড়ে বসে জীবন কৌতূহলী দৃষ্টিতে ইনায়াকে কয়েক মুহূর্ত দেখে বলে, আসলে আমার 3 বছরের পেশাগত জীবনে এরকম বহু দেখেছে। এই ক্ষেত্রে যেটা অবজার্ভ করেছে, এই ধরনের সেন্সিটিভ কেসে বাদী পক্ষ প্রধানত দুটো কারণে শক্তিশালী। 1, সাহসে না কুলালে। 2, অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলে এমন জঘন্য অপরাধে ছাড় দেয়। ইন দিস কেস আমার আপনাদের স্পেশালি আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ভয় পেয়েছেন, আর আপনি অর্থনৈতিকভাবে দুর্বল সেটাও সম্ভবত ভুল। আর রিলেটিভ দেখে পারিবারিক পরিস্থিতি ঠিক রাখতে যে অভিযোগ তুলেছেন এটা মানতে পারছি না, কারণ বোনের ব্যাপারে অপরাধীর প্রতি সামাজিকতার খাতিরে এতটা দয়ালু কেউ হয় না। তবে এই সিদ্ধান্ত? ভীষণ আগ্রহ নিয়ে জানতে চাইল মঈন। প্রেরণা ম্লান হাসল, একটা লম্বা শ্বাস ফেলে বলল, জি স্যার, না অর্থ সংকট রয়েছে না সাহস ফুরিয়েছে। যেটা ফুরিয়েছে সেটা হলো আমাদের 2 ভাই বোনের ধৈর্য। আমরা ক্লান্ত। এমন যদি মিরাক্কেল করা যেত, মম আর ড্যাডকে পুনরায় জীবিত করে বোনের পাশে বসিয়ে রেখে বলতাম, তোমরা বোনকে দেখো, আমরা দুনিয়ার সাথে লড়ি, তবে একটা কথা থাকতো, আমরা 2 ভাই বোন জাস্ট হাঁপিয়ে গিয়েছি। গতকাল রাতে 2 ভাই বোন মিলে ভেবে সিদ্ধান্তটা নিলাম। যাক, তবে একটা স্বস্তি পেয়েছি, আপনারা আমাদের পাশে ছিলেন। আর মির্জা ফ্যামিলি থেকে ইলহাম আঙ্কেল আর শামিন আঙ্কেলরা যে আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করেননি, আমাকে টাকার অফার করেননি, অপরাধ বোধটাকে আসলেই অপরাধ বলে স্বীকার করেছেন, এটা আমি সন্তুষ্ট। আশা করছি ওনারা এই ধাক্কাটাকে সিরিয়াসলি নিয়ে নিজেদের ছেলেকে সেভাবে দেখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ স্যার, আমি ভাবিও নি আমাদের এভাবে ট্রিট করা হবে। ধন্যবাদ দিতে এলাম। প্রেরণা থামলো। মঈন একটা অমায়িক হাসি দিয়ে বলল, ইট ওয়াজ মাই ডিউটি। প্রেরণা হাত ঘড়িতে সময় দেখে উঠল। মঈনকে সালাম দিয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে থানা প্রাঙ্গণে এসে দাঁড়াতেই তার কদম থামল। ইহান দাঁড়িয়ে আছে, একজন কনস্টেবলের সাথে কথা বলছে। প্রেরণা কখনো লোকটাকে দেখলো কিছু মুহূর্ত। প্রেরণা যেমন ভুগছে তাই বোনের জন্যে তেমনি ভুগছে এই লোকটাও। বলিষ্ঠ দেহের সাথে তার জাতীয় পোশাক শুভ্র পাঞ্জাবি পরে নেতাস্বরূপ গাম্ভীর্য নিয়ে চলা লোকটা জিন্স প্যান্ট শার্টে ছোটাছুটি করছে একদিন। প্রেরণার কাছে এসে অহেতুক আকুতি মিনতি করেনি দেখে প্রেরণা লোকটার উপর বিরক্ত হলো না, বরং আশ্চর্য লাগে কতটা ধৈর্য এই লোককে দিয়েছেন সৃষ্টিকর্তা। পরিচয়ের প্রথম দিন থেকে দেখেছে সবকিছু সংবেদনশীলতার সহিত সামলে নিতে। ইহানের সাথে কথা বলে কনস্টেবল চলে যায়। ইহান তখনও দেখতে পায়নি প্রেরণাকে। সে কদম বাড়ায় পুরাতন দালানের দিকে, ওসির রুমে যাবে তাই। ঠিক তক্ষুনি কণ্ঠে দৃঢ়তা নিয়ে অপ্রত্যাশিত নারী কণ্ঠ তাকে ডাকলো, এই যে ভিসেন্ট মির্জা। স্থির হলো বলিষ্ঠ কদম, ঘাড় ঘুরিয়ে দেখলো প্রেরণাকে। চোখ থেকে খুলল সানগ্লাস। ইহান প্রেরণাকে দেখে অবাক হলো না, অবাক হলো তার মুখে এমন অদ্ভুত সম্বোধন শুনে। ইহান প্রেরণার শাড়ি দেখলো হঠাৎ। আজও কেমন অফ হোয়াইট রঙের শাড়ি পরেছে। এই রঙগুলো ভদ্রমহিলা কেন পরে বুঝে উঠতে পারে না ইহান। জীবনে রং না থাকলে রঙিন শাড়ি পরা যাবে না, ভদ্রমহিলা সম্ভবত এই তত্ত্বে বিশ্বাসী, অথবা অযথা নিজেকে বুড়ি সাজিয়ে রাখতে চায়। প্রেরণা এগিয়ে এসে ঠিক ইহানের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রাখে ইহানের, কোনো সংকোচ ছাড়াই। উল্টে ইহান চোখ নামিয়ে নেয়। প্রেরণা বলতে থাকে, বাইরে প্রেসের লোক দেখছি, তাকিতুকি দিচ্ছে, কিছু পয়সা দিয়ে এদের মুখ বন্ধ করুন। এখন এত সৎ থাকলে কিভাবে হয়? ভোটার কমে যাবে আপনার। ইহান শান্ত দৃষ্টিতে শুধু দেখতে থাকলো প্রেরণাকে। প্রেরণা বলতে লাগলো, একটা ছোট কাজ করবেন? কি? ইহানের রাশ ভারী স্বর। আপনার আদরের ভাইকে প্লিজ বলবেন না আমি বা আমার ভাই স্বেচ্ছায় ওর নামে অভিযোগ তুলেছি, অনুরোধ আমার। তা কেন? অবাক ইহান। এখানে এসে শুনলাম আপনার ভাই জামিন চাইছে। অদ্ভুত ছেলে, ওর সাইকোলজিক্যাল কেসটা আপনারা না বুঝলেও আমি ধরে ফেলেছি এখানে এসে। আপনার ভাই ভীষণ অসুস্থ ইহান, আমরা ওকে ছাড় দিয়েছি। এটা শুনলেও এটাকে নিয়েও বাতেঙ্গা খাড়া করবে, ওর ইগো হার্ট হবে, ও লম্বা করবে টেনে এসব আবারও। আমি চাচ্ছি ও জানুক কোনো না কোনো ভাবে জামিন হয়েছে ওর।
আর আমি আর আমার ভাইয়ের নাম যেন সামনে না আসে। ও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, বরং জেনে গেলেও বলবেন আমরা হার মেনে অভিযোগ তুলেছি। এটুকু বলে প্রেরণা অহেতুক হাসলো, বলতে লাগলো, এসব আমি কি বলছি? আসলেই আমরা হার মেনেছি। সো আপনার ভাইয়ের ইগো হার্ট হবার কোনো সুযোগ নেই। ওর জন্য শুভকামনা, সুস্থ জীবনের জন্য শুভকামনা। ইহান কোনো জবাব দেয় না। প্রেরণার সরল বচন মুহূর্তেই ধারালো হলো, গম্ভীর হয়ে। কণ্ঠে তেজ নিয়ে ইহানের চোখে চোখ রেখে বলল, আরেকটা কথা আপনি মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন ইহান। এটা শুধু আপনাকেই বললাম, আপনাকেই বলার তাই। ভবিষ্যতে আপনার ভাইকে আমার বোনের থেকে, আমার ভাইয়ের সংসার জীবন থেকে দূরে রাখবেন। যদি আর কখনো আমার সন্তান সম ভাই বোনের প্রতি ওর ক্ষোভ ঝাড়তে আসে, তবে আপনার 14 গোষ্ঠী এসেও এই প্রেরণার থেকে আপনার ভাইকে বাঁচাতে পারবে না। একটু বলে থামলো প্রেরণা। ইহান একদৃষ্টিতে দেখছিল প্রেরণাকে। প্রেরণা বলতে লাগলো, এই এতটুকু বয়স থেকে এঘাটে ওঘাটে ধাক্কা খেয়ে খেয়ে বড় হয়েছি। হজম শক্তি প্রচুর, ধৈর্য শক্তি মাশাআল্লাহ, এবং জেদও মাশাআল্লাহ। আমি দুবার ভাববো না সেদিন পাল্টা আঘাত করতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলায় দ্রুত। পুনরায় কণ্ঠে আন্তরিকতা এনে মিষ্টি করে হাসল প্রেরণা। এবার নম্রস্বরে বলল, আবারও বলছি, আমার মনের মধ্যে কোনো বিষ রাখিনি জমা। ওর সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করছি। আপনার ভাই যেন এই আন্তরিকতাটুকু কোনো জেদ না দেখে গ্রহণ করে, কোনো জেদ না বহন করে। আর আমরা তুচ্ছ, আমাদের থেকে আর প্রতিশোধ না নেয়াই অনুরোধ রাখলাম ওর প্রতি। ওর সমস্যাটা ধরতে পেরেছি, ওকে বুঝিয়ে বলবেন জীবন দশায় ইনায়াকে কখনো প্রীতম বা আমি কষ্ট দিব না। আসছি। বলেই প্রেরণা ত্রস্ত পায়ে হেঁটে ইহানের সামনে থেকে থানা প্রাঙ্গণের পকেট গেটের কাছে চলে যায়। ইহান স্থির দৃষ্টিতে দেখতে থাকলো তাকে। মাঝারি উচ্চতা, পাতলা ফিনফিনে দেহে মলিন রঙের শাড়ি, একটা লম্বা বিনুনি দুলছে কোমরের কাছে কলমি লতার ন্যায়। কণ্ঠের ঝাঁক এখনো ইহানের আশেপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। থানা এরিয়ে থেকে বেরোতেই প্রেরণার ঠিক সামনে এসে থামলো সাফওয়ানের গাড়ি। প্রীতম থানায় আসবে না, তাই জামি সাফওয়ানকে পাঠিয়েছে আপোষ সাথ দিতে। গাড়িতে উঠে বসলো প্রেরণা। জামি বলল, লেট করে ফেললাম আপু। অসুবিধা নেই ভাই। গাড়ি চলছে নির্দিষ্ট গতিতে। জামি ড্রাইভ করছিল। সাফওয়ান তখন থেকে উসখুস করছিল প্রেরণাকে কিছু বলতে। প্রেরণা খেয়াল করলো তা, ঠান্ডা গলায় বলল, ঝেড়ে কাশো সাফওয়ান। আপু ওদের বিয়ে? মিনমিনিয়ে বলে সাফওয়ান। বিয়ে না মানে আপু, সব মানছি, তবে যা শুনেছি প্রণমী সজ্ঞানে কবুল বলেছে, তাই এটা নিয়ে আসলে আপু আমাদের মন খুব খসমস করছে। কাল রাত থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা করলাম। হাত দিয়ে ইশারা করে সাফওয়ানকে থামিয়ে দিয়ে গাড়ির সিটে পা এলিয়ে দিল প্রেরণা। একেবারে বরফ ঠান্ডা গলায় বলল, ওটা একটা বালের বিয়ে। জামি সাফওয়ান প্রেরণার দিকে তাকায়। প্রেরণা বলতে থাকে, কি বুঝতে পারছো না? তোমাদের সব প্রশ্নের উত্তর আমি বাড়িতে গিয়ে দিব। মনোযোগ দিয়ে গাড়ি চালাও ভাই। ইরফানের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ইরফান। হাত মুষ্টিবদ্ধ তার। দাঁতে দাঁত চেপে বলল, এটা কেমন পাগলামি? জামিন চাই না মানে? ইরফান জুস খাচ্ছিল। হুডির টুপিটা মাথা থেকে সরিয়ে চুলগুলো এলোমেলো করে বলল, চাই না মানে চাই না। সবকিছু ইহানের ধৈর্যকে ছাড়িয়ে যাচ্ছে। রাশভারী কণ্ঠে বলল, হঠাৎ এমন মহান সিদ্ধান্ত? কেন জামিন চাই না ইরফান মির্জা আপনার? মুড নেই। জুস খেতে খেতে জবাব দেয় ইরফান। ইহান তখন ওর কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, আমাদের যথেষ্ট ভোগান্তি দিয়েছিস, এখন তোর এই মুড নেই। নাটক স্টপ কর, নয়তো তোর ঘাড়ের রগটা যেটা সবসময় বাঁকা থাকে ওটা আমি জাস্ট আজকে কেটে নামিয়ে ফেলবো। ইরফানের কোনো ভ্রুক্ষেপ নেই দাদানের কথায়। জোসটা শেষ করে একটা ঢেকুর তুলে আবারও হুডির ব্যাগ তুলে দেয় মাথায়। বলে ওঠে, এখানে পরিবেশটা চমৎকার, তাই বলছিলাম। ইহান হতাশ, পুরো হতাশ। কিছুক্ষণ ক্রোধান্বিত চোখে ইরফানের দিকে তাকিয়ে থেকে ফোনটা বের করে আলোকে কল করে বলল, ভেতরে এসো বড় মা। আলো বাইরেই ছিল। কিছুক্ষণ আগে সে এসেছে থানায়। সেলের ভিতরে পা রাখলো সে। এসেই মুখোমুখি দাঁড়ালো ইরফানের। ইরফান মিষ্টি করে হেসে বলল, হোয়াটসঅ্যাপ বড় মা?
আই ফাইন। নাটক কেন করছো? বিরক্তির সুর আলোর কণ্ঠে। ওই আমার ছেলের বউ আমার উপর রেগে আছে। ইরফান নাটকীয় ভঙ্গিতে বলে। আলো একটা লম্বা শ্বাস ফেলে বলে, ইরফান, একটু আমাদের প্রতি সদয় হও। আচ্ছা যাও, নাটক করবো না, সরাসরি বলছি 2 মাস সেখানে থাকতে বেশ লাগবে আমার। সো অ্যাডভেঞ্চারাস। ইরফান, ধমকে ওঠে আলো। কি ব্যাপার? আমার আদর্শময়ী বড় মা আজ হঠাৎ একজন ক্রিমিনালের ছাড় পাওয়া নিয়ে উৎকণ্ঠায় আছে। মজার ছলে ভ্রু উঁচায় ইরফান। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি প্রেরণা নই, আমি আলো। আমাকে চিনিস তো তুই? আমি কখনো কাউকে ছাড় দিই না। আমার প্রতি কেউ অন্যায় করলে তাকে তীব্র প্রতিক্রিয়া না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। অ্যান্ড ট্রাস্ট মি বাবা, প্রেরণার জায়গায় যদি আমি হতাম তাহলে তুই ভালো করেই জানিস আমি কি করতাম। তো যা বলছিলাম রাখি এসব নীতির কথা। আমি তোর বড় মা হিসেবে আমি তোর ভালোটা চাচ্ছি। যদি আমার চাওয়ার দাম দিতে না পারিস তাহলে মাই ফ্যামিলি ইজ এভরিথিং ফর মি, এসব ডায়লগ পরবর্তী জীবনে আর কপচাবি না। ইরফান তাকিয়ে আছে আলোর দিকে। আলো বলতে থাকে, এসব কেন ঘাটিয়েছিস সেই তর্ক বিতর্কে যেতে চাচ্ছি না। হতে পারে তোর কাছে স্ট্রং রিজন আছে, হতে পারে বোনের লাইফ রিস্ককে ভেবে এমনটা করেছিস। এমন বহু যুক্তি দাঁড় করানো যায় তোর আবেগের জায়গা থেকে, কিন্তু দিন শেষে এটা ঘোর অন্যায় বাবা। তো সেজন্যই তো বললাম কিছু মাস থাকি এখানে। এই এত ইমোশনাল সিন ক্রিয়েট করছো কেন? হাই তুলে ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল ইরফান। আলো একটা দীর্ঘশ্বাস ফেলল, ক্লান্ত স্বরে বলতে লাগলো, একটা ডেভিল সত্তার শাস্তি হিসেবে তার আত্মশুদ্ধির উপরে আর কিছু থাকে না। তুই ডিসাইড কর বাবা, একটা সুন্দর জীবন থেকে 7 বছর সরিয়ে ফেলবি নাকি 4টা মাস পরিশ্রম করে নিজের ভেতরে লুকায়িত শয়তানকে নিশ্চিহ্ন করবি। একটু নত হ ইরফান, এই পৃথিবী সুন্দর, একটু নত হয়ে দেখ আমাদের কাছে। তুই আর জেদ করিস না। আমরা ভীষণ ক্লান্ত সবাই, না পারছি তোকে বুঝতে, না পারছি তোকে আমাদের বোঝাতে। আমরা কতটা অসহায় বুঝতে পারছিস? এত কিছুর পরেও আমরা হাত বাড়িয়েছি, তুই 2 কদম এগুবি না। হু হু করে কেঁদে ওঠে আলো। ইরফান দেখতে থাকে বড় মাকে। আলোর শাড়ির আঁচলের কোনায় চোখ মুছে নেয় চেপে চেপে। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টপ বড় মা, তুমি তোমার মেজো জায়ের সাথে থাকতে থাকতে ওনার মতো ছিচকা জুদে হয়ে গেছো। আলো কান্না থামাতে পারছে না। তীব্র প্রচেষ্টার পরে একটুখানি দম নিয়ে বলল, তোর কাছে হাত জোর করছি বাবা, একটু সাড়া দে। আমরা তোকে বুঝতে পারি না, তুই একটু বোঝ আমাদের। অ্যাপার্টমেন্টে ঢুকে প্রেরণা জামি আর সাফওয়ানকে বসতে বলে দ্রুত পায়ে নিজের ঘরের ভিতরে যায়। হাতে করে কিছু কাগজপত্র নিয়ে এলো প্রেরণা। বসলো জামিদের মুখোমুখি। সাফওয়ান জামি দুজনেই বুঝতে পারছিল না কিছু। প্রেরণা শীতল মেজাজ নিয়ে বলতে লাগলো, তো কি যেন বলছিলে? বিয়ে? এই কাগজগুলো দেখো। ওরা কাগজগুলো দেখতে লাগলো। প্রেরণা বলতে থাকে, প্রণবী মেন্টালি স্টেবল নয়। দীর্ঘ বছর ধরে ওর ট্রিটমেন্ট করাচ্ছি। একটু উন্নতি হয়, আবার কিছু সমস্যা দেখা যায়। তোমাদের দুলাভাই থেকে শুরু করে আমি, প্রীতম কারি টাকা ঢালছি এসবের পেছনে। ওর স্পেশাল চাইল্ড শুধু শারীরিকভাবে নয়, বলতে পারো মানসিকভাবেও। এমন অবস্থায় কোর্ট থেকে ওর গার্ডিয়ানশিপ আমি, তোমাদের দুলাভাই এবং প্রীতম নিয়েছি। তোমাদের দুলাভাই জীবিত নেই, আছি আমরা দুজন। এই পরিস্থিতিতে ও যতদিন পরিপূর্ণ সুস্থ না হয়, ওর লাইফের যে কোনো ডিসিশন আমাদের। বিয়ে থেকে শুরু করে সব কিছু আমাদের, ওর নিজেরও নয়। আর একজন মানসিকভাবে আনস্টেবল মেয়ের বিয়েতে সম্মতি নিয়ে ভাবছো? মানবাধিকার আইন কতভাবে লঙ্ঘন করেছে ওই ইরফান মির্জা জানো? ওকে গিয়ে বলবে ওর বউ লাগলে কোর্টে যেতে। কোর্টে এই বিয়ে বৈধ প্রমাণ করে যেন বউ নিয়ে যায়। আমি ব্যান্ড পার্টি বাজিয়ে হাসতে হাসতে নাচতে নাচতে আমার বোন দিয়ে দিব। নিজে গিয়ে মির্জা বাড়িতে মিষ্টি বিলাবো। তবে কোর্টে গেলে আবার 14 শিকের ভেতরে ঢুকতে হবে ওকে। এসব ডকুমেন্টকে টেক্কা দিতে পারবে একমাত্র আমার বোন প্রণমী যদি বলে ও ইরফানকে ভালোবাসে অ্যান্ড ট্রাস্ট মি, এটা তো জীবনেও হবে না।
অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত প্রেরণা বলল কথাগুলো। টানা ৩৬ ঘন্টা পরে ইরফানের পা পড়ল শান্তিনীরের অন্দরমহলে। লিভিং রুমে ওর বাবা, দুই চাচা এবং পরি ছাড়া অন্য কেউ ছিল না। এহান গিয়ে একটা সোফাতে ধপ করে বসে পড়ল। ইলহাম পুত্রের দিকে এক ধমক তাকিয়েও দেখল না। শামিনের হাতে কিছু কাগজপত্র ছিল, জেলা প্রশাসকের থেকে অনুমোদনের কাগজপত্র। ইরফান ঘাড় ঘুরিয়ে বড় মায়ের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, এক্ষুনি এখান থেকে চলে যাব? হ্যাঁ, ইহান নিয়ে যাবে তোমায়। আলোর হয়ে উত্তরটা শামিন দিয়ে দেয়। ইরফান চেয়ে চেয়ে দেখতে লাগলো সবাইকে। সবাই নির্লিপ্ত হয়ে আছে। একপাশে তার ব্যান্ডেজ রাখা ইরফান অস্ফুটে বলল, এগুলো মেজভাবে গুছিয়ে রেখেছে, তোর সাথে যাবে। ইসমাম জবাব দেয়। ইরফান ছোট বাবার দিকে তাকায় কয়েক মুহূর্তের জন্যে, বলে, মাম্মা কোথায়? ওপরে। ইরফান দ্রুত পায়ে হেঁটে দোতলায় উঠে আসে। ঋতু ইলহামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ভেতর থেকে বন্ধ। ইরফান দরজায় চাপড় মেরে পড়ল। মাম্মা। ভেতর থেকে কেউ সাড়া দেয় না। একইভাবে বারবার ডাকতে থাকে ইরফান। ঋতু জবাব দিচ্ছেই না। ইরফান এবার কিছুক্ষণ থামে, তারপর ধীরে ধীরে বলে, মাম্মা, তোমাদের কথা রাখছি তো, আর কি করব? যাচ্ছি আমি, দেখবে না একবার? ঋতু বেরোলো না ও ঘর থেকে। মুখে হাত চেপে ধরে কিচ্ছুপ কাঁদছে দরজায় পিঠ ঠেকিয়ে। ইনশিরাহ এসে ইরফানের পিছনে দাঁড়ায়, বলে ওঠে, মেজমা দরজা খুলবে না। ইরফান চেয়ে থাকে ইনশিরাহর মুখের দিকে। ইনশিরাহ পুনর্বার বলে ওঠে, খুলবে না মেজমা দরজা। তুই বুঝতে পারছিস না? অযথা সময় নষ্ট করিস না, নিচে যা তুই। ইরফান এলোমেলো দৃষ্টি রাখে চারপাশে। অতঃপর একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। পরপর এসে হুট করে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরল একবার। কেঁদে ফেলল ইনশিরাহ, বলল, আই উইল মিস ইউ। ইরফান ম্লান হাসল। বোনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে মলিন মুখে আশেপাশে তাকাতেই দেখল ওপাশের বারান্দার পর্দার আড়ালে লুকিয়ে তাকে দেখছিল ইনায়া। সকালে প্রীতম এই বাড়িতে রেখে গিয়েছে তাকে ভাইয়ের সাথে, যাতে সাক্ষাৎ হয় তার। ভেজা চোখে তাকিয়ে আছে ইনায়া। ইরফান বোনকে দেখে পরনে একটা সোনালি পাড় লাল জমিনের হাফ সিল্ক শাড়ি, গলায় অল্প গয়না, চুলে খোপা। কি যে মিষ্টি লাগছিল বোনকে। ইনায়া ইরফানের কাছে আসতে পারছিল না সংকোচে। দূর থেকেই দেখছিল ভেজা চোখে তার দাদানকে। ইরফান স্মিত হেসে একটা হাত বাড়িয়ে দিয়ে ইনায়াকে ডাকে। এদিকে আইনু বলে শেষ করতে পারল না ইরফান। ইনায়া এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ইরফান নিজেকে সামলে নিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো থাক। ভাইয়ের শার্ট খামচে ধরে ভাঙা গলায় আওড়াই ইনায়া, দাদান, আমি তোমাকে ভীষণ রকমের ভালোবাসি দাদান। ইরফান ম্লান হাসল। কান্নাকাটির বন্যা বইছে দোতলায়। ইনশিরাহ আর ইনায়া পাল্লা দিয়েছে কে বেশি কাঁদতে পারে ভাইয়ের জন্যে। এই এত কিছুর পরেও ঋতু দরজা খুলে বেরোলো না। ইরফানও আর ডাকলো না মাম্মাকে। সেহাকে খুঁজে পেল না কোথাও ইরফান। ভীষণ বিচলিত হয়ে সেহাকে ডাকছিল সে। জানতে পারল সেহা সকালেই চলে গিয়েছে শান্তর সাথে, গায়ে তুমুল জ্বর নিয়ে। ভীষণ অবাক ইরফান কল দেয় শান্তর নাম্বারে। আধা ঘন্টা অপেক্ষা করেও সেহার থেকে বিদায় নিতে পারল না ইরফান। জানতে পারল সেহা ওয়াশরুম থেকে বেরোয়নি। এদিকে ইরফানের যাওয়ার সময় হয়ে গিয়েছে। নিচে বাড়ির বড়রা সে ব্যাপারেই কথা বলছে। 4 মাসের কোর্সে ভর্তি করা হয়েছে ইরফানকে। মাসিক 1,12,000 টাকা ফি দিতে হবে। আন্তর্জাতিক মানের সব সাইকিয়াট্রিস্ট, ডক্টর এবং প্রফেসর দ্বারা পরিচালিত হোপ নামের এই পুনর্বাসন কেন্দ্র দেশের নামী সব ফ্যামিলির ছেলে মেয়ে সেবা নিয়ে সুস্থ হয়েছে দ্রুত। ইরফানের সেকশন মনোরোগ। এই সেকশনে চার্জটা একটু বেশি রাখা হয়। অবশ্য সেবার মান বিবেচনা করলে দেশে নাম্বার 1 হোপ ফোনটাও আলোর কাছে বাধ্য ছেলের মতো জমা দিয়ে দিল ইরফান। গায়ে চাপালো একটা হোয়াইট টি শার্টের উপর ব্ল্যাক শার্ট। বোতামগুলো সব খোলা, চুলগুলো সেট করা বরাবরের মতো। পরি আর আলো ব্যথিত হৃদয় নিয়ে তাকিয়ে রয় ছেলেটির মুখপানে।
চাপা রঙের সুস্থি মুখটা দেখতে ঠিক রাজপুত্রের মতো। কেউ কি এখন দেখে বলবে ও অসুস্থ? এই তো কত সভ্য শান্ত লাগছে, স্বাভাবিক লাগছে, একেবারে স্বাভাবিক। কত বুঝতার দায়িত্ববান ছেলেটা, দেখে মনে হচ্ছে বন্ধুদের সাথে কোনো ট্রিপে যাচ্ছে। চোখ চাপিয়ে জল এলো আলোর। সে পাত্তা না দিয়ে টেবিলে খাবার বেড়ে দিল ইরফানকে। মাম্মা মুখ দেখলো না তার, সেহার সাথেও কথা হলো না। ইরফান শেষ বারের মতো ঋতুর রান্না করা খাবার খেলো। এখন তার আচরণ বেশ স্বাভাবিক, মেজাজ ঠিকঠাক। খেতে খেতে ধীরে সুস্থে স্বামীনের দিকে তাকিয়ে বলল, মান্থলি 1,12,000 টাকা? বড় বাবা, কে বলেছে ভালো হতে টাকা লাগে না? আমার ভালো হতে 4 মাসে 4,48,000 টাকা লাগবে। বলতে বলতে হাসলো ইরফান। ইনায়াকে ধমকে তার প্লেটে কাচ্চির আলু এক্সট্রা দিতে বলল। ইনসি রাহুকে বলল সফট ড্রিঙ্কস বের করতে। একেবারেই ঘরের ছেলের স্বাভাবিক আচরণ। ওর কথার জবাবে শামিন ঠান্ডা গলায় বলে, খেয়ে গাড়িতে গিয়ে বসো, ইহান দিয়ে আসবে তোমাকে। মন চাইলে কল করো আমাদের, আমরা কল করলে কথা বলো অনুগ্রহ করে। এখানে অনেকেই আছে যারা অতিরিক্ত দুশ্চিন্তা নিতে পারে না, আশা করি বুঝতে পেরেছ। জি জি জি। খেতে খেতে মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় বড় বাবাকে। ওরা সবাই নির্জীব হয়ে দেখছিল ইরফানকে। খাওয়া শেষে ইরফান উঠে ওয়ালেট বের করে ইনশিরাহু আর ইনায়াকে কিছু ক্যাশ টাকা দেয়। এটাও প্রায়ই করত। সেহার জন্যেও রেখে গেল টাকা। শামিনের সাথে কোলাকুলি করে ইসমামের সাথে কোলাকুলি করলো। ইলহামের সামনে গিয়ে দাঁড়াতেই ইলহাম ছেলের মাথায় হাত রাখলো ঠিকই, তবে ইরফানের দিকে তাকালো না। ইরফান হাসলো নিশ্চুপ। বাড়ির সবাইকে বলে চুপচাপ গাড়িতে বসার সময়ে ইরফান টের পেল তার হাঁটু কেঁপে উঠেছে হঠাৎ। এটা এমন অনুভূতি ইরফান মির্জার জীবনে এই প্রথম হলো। গা ছাড়া ভাব দেখিয়ে এড়ানো গেল না এই অনুভূতি, এই শেকড় ছেঁড়ার অনুভূতি। গাড়ি চলছে নির্দিষ্ট গতিতে। পুরো রাস্তা আজ ফাঁকা, জ্যাম খুব কম। ইহান সাবধানী নজর বুলায় আশেপাশে, তারপর একটু বিরতি নিয়ে ইরফানের দিকে তাকায়। দীর্ঘ সময় নিশ্চুপ ছিল। হুট করে ইহানের দিকে তাকিয়ে ম্লান হাসে ছেলেটা। বিনিময়ে ইহানও শুকনো হাসি ফিরিয়ে দেয় ভাইকে। ইরফান গাড়ির মিউজিক অফ করে দিয়ে পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা করে। হুট করে সিটে গা এলিয়ে দিয়ে ইহানকে বলে, তো তোমরা বিয়ে করে নেবে? বিয়ে? ভীষণ অবাক ইহান। বিয়ে। তুমি আর জ্ঞানী আপা বিয়ে করে নেবে নাকি? হাই তুলতে তুলতে জানতে চাই ইরফান। একটা লম্বা শ্বাস ফেললো ইহান। ভাইকে ছোটখাটো একটা ধমক দিয়ে বলল, অনেক বেশি কথা বলিস না, এমন কিছুই নেই আমাদের মাঝে। ইরফান হাসলো, কিছুক্ষণ হেসে বলল, না থাকলেই ভালো, উনি আমার নিরীহ দাদানকে ডিজার্ভ করে না। ইহান ভ্রু উঁচিয়ে ভাইয়ের দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থেকে চোখ থেকে সানগ্লাস খুলে বলে, উনি আমাকে ডিজার্ভ করেন না, প্রীতম ইনুকে ডিজার্ভ করে না। আর তুই ওনার অতটুকু ইনোসেন্ট বোনটাকে খুব ডিজার্ভ করিস, তাই তো? দাদানের কথা শুনে ইরফানের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। পরপর কাছুমাছু মুখ করে বলল, ইনোসেন্ট? যা গালি জানে ওই ওইতুকে মেয়ে, নিশ্চয়ই প্রেরণা আপার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। প্রীতম এত গালি দেয় না। ইহান ভাইয়ের আবোল তাবোল কথায় কর্ণপাত করে না আর। হুট করে প্রণবীর ক্রন্দনরত মুখটা দৃশ্যপটে ভেসে ওঠে ইরফানের। কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া ফর্সা দুটো গাল, সেই গালে একটা লাল তিল, রক্তিম নাকের ডগা, ভেজা ভেজা নীল দুটি চোখ, আরও কি কি সব আস্তে আস্তে ভেসে উঠতে থাকে চোখের সামনে। ইরফান ওসব ভাবতে গিয়েও বিচ্ছিন্ন হয়ে পড়ল পুরো পৃথিবী থেকে। শ্যামলা মুখটাই ঠোঁটের কোণে ফুটে উঠল অস্পষ্ট হাসি। ইহান আর চোখে ইরফানকে দেখে বলল, হাসছিস কেন? সিটে গা এলিয়ে আড়ামোড়া ভেঙে হাই তুলতে তুলতে ইরফান বলল, দাদান একটা বিষয়, আমি কিন্তু আমার বউ তালাক দেইনি। ড্রাইভ করতে করতে ইহান শীতল স্বরে জবাব দেয়, তোর তালাক দিতে হবে না, প্রণমী বিয়ে বাতিল করলেই হবে, অসুস্থ হয়ে নিক। নাও স্টপ। বাকিটা রাস্তা ইরফান কোনো কথা বলল না। হোপের মেইন গেট দিয়ে যখন ওদের গাড়ি ঢুকলো তখন ইরফান খেয়াল করলো জায়গাটা একটা জেলখানার থেকে কম কিছু নয়। বিশাল আকার এরিয়া জুড়ে অবস্থিত এই রিহ্যাবিলিটেশন সেন্টার।
উঁচু উঁচু প্রাচীর এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এরিয়ার প্রত্যেকটি কোনায় কোনায়। সেকশন ভেদে ভবনগুলো আলাদা আলাদা। মোট 7টি ভবন, প্রত্যেকটি 7 তলা বিশিষ্ট। ইরফান ইহানকে স্বাগত জানায় এখানকার সহকারী ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানের প্রধানের সাথে সাক্ষাৎ করে ইরফানের ভর্তি সংক্রান্ত ফর্মালিটিস পূরণ করে তাকে নিয়ে যাওয়া হয় মনোরোগ বিভাগের একাডেমিক ভবনে। এখানে হাতে গোনা কয়েকজন ডক্টর বাদে সবাই ফরেইনার। কথাবার্তা ভীষণ আন্তরিক এবং নিজেদের অতি অমায়িক ব্যক্তিত্ব দিয়ে তারা সবার আস্থা অর্জন করতে সক্ষম। ইহানের পছন্দ হয়েছে এখানকার নিয়মনীতি এবং পরিবেশ। ইরফানের কামরা 4 তলাতে। এখানকার রোগীদের কামরাগুলো কিছুটা বোর্ডিং স্কুলের রুমগুলোর মতো। একটা সিঙ্গেল বেড, 2টো সেলফ ভর্তি বই, একটা টেবিল, একটা চেয়ার, একটা ডিভান, একটা কফি মেকার, একটা মিনি ফ্রিজ, 2টো ক্যাবিনেট, একটা ওয়াশরুম, আর রয়েছে একটা লম্বা ব্যালকনি। সবকিছু মানের দিক থেকে বিলাসবহুল, তবে আয়তনে জায়গা খুব কম রুমে। ইরফানের শান্তিনীরের রুমের অর্ধেক এই ঘরটা। খাওয়া দাওয়ার জন্য প্রতিটি সেকশনের আলাদা ডাইনিং রুম রয়েছে 3 তলাতে। 3 বেলা একটা নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া হয়। বিকেলে রয়েছে স্ন্যাক্সের সুব্যবস্থা। প্রতিষ্ঠানের কড়া নিয়মাবলীর মধ্যে রয়েছে কোনো রোগীর কাছে মোবাইল ফোন অথবা কোনো ধরনের কলিং ডিভাইস থাকা যাবে না। কোনো রোগী প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক ব্যতীত অতি দামি পোশাক পরতে পারবে না। কেউ দেরি করে খেতে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। প্রতিটি সেকশনের জন্য জিম এবং মুভি অডিটোরিয়াম আছে। অবসরে রোগীরা চাইলেই সেখানে যেতে পারবে, তবে প্রতিদিন ক্লাসে অংশ নিতে হবে। ইহান পরিচালকের সাথে কথা বলে জানতে পারল রোগীদের সামরিক প্রশিক্ষণও দেওয়া হয় এখানে, নারী পুরুষ উভয়কেই। অভিভাবকদের জন্যেও রয়েছে কিছু নিয়ম। ইহান সেসব দেখে নেয়। প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর পরিবারের যে কোনো একজন সদস্য এসে দেখা করে যেতে পারবে। 3 দিন পর একদিন ফোন কলে কথা বলতে পারবে। শুরুতেই 2জন কর্মী এসে ইরফানকে নিয়ে যায় সেলুনে আর চুল ছাঁটতে। এখানে রোগীদের চুলের জন্য নিয়ম বেঁধে দেওয়া রয়েছে। ইরফান আঁতকে উঠল। এইবার তার চুলে হেয়ার কাটিং মেশিন চালানোর সাথে সাথে দাঁতে দাঁত চেপে মনে মনে 2টো গালি দিল নাপিতকে। ইহান ভাইয়ের মনের কথা বুঝতে পারল, হাসল সে। ইরফান ভাইয়ের হাসি মুখ দেখে বাচ্চা ছেলেদের মতো কণ্ঠে বিরক্তিকর ভাব ফুটিয়ে চেঁচায়,